সঙ্গীন প্রণয়াশক্তি লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব 12, প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। গোধূলির আকাশ সিঁদুররাঙা হয়ে আছে। গর্জে ওঠা সাগরের উত্তাল ঢেউ আর শঙ্খচিলের চিউচিউ গলা ফাটানো আওয়াজ ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খানিক বাদে বাদে এলোমেলো বাতাসে বালু আস্তরিত সাগর কোল ভিজে যাচ্ছে ছলাৎ ছলাৎ ঢেউয়ের পানিতে। মাঝে মধ্যে সেই পানি পাড় ছাপিয়ে এসে আছড়ে পড়ছে মোমের মতো ফর্সা দুপায়ে। পায়ের সাথে সাথে চিকচিকে বালুতে ভরে যাচ্ছে সুন্দর কারুকার্য করা রূপলি নূপুর জোড়ায়। অনু সাগরের কোল ঘেঁষে নরম বালুতে দহ আঁকড়ে বসে খুঁটিয়ে খুঁটিয়ে হাত দিয়ে ভেজা নূপুরটা নাড়াচাড়া করছে সে কখন থেকে। এতক্ষণ একাই বসেছিল, তবে একটু আগেই ওর পাশ ঘেঁষে বসে পড়ে প্রত্যয়। হাতে দুটো বাবল টিয়ের জার। একটি বাবল টিতে স্ট্র ঢুকিয়ে অনুর দিকে এগিয়ে দিতে দিতে প্রত্যয় বলে, এখানকার বাবল টি অনেক ফেমাস, টেস্ট ইট। অনু হাত বাড়িয়ে সেটা গ্রহণ করে নিঃশব্দে একটা সিপ নেয়। আসলেই মজার চাটা, কিন্তু এত বড় জারে চা কে খায় ভাবছে ওরু। নিস্তব্ধতা কাটিয়ে প্রত্যয় বলল, এবার বলুন, হঠাৎ করে এই অধমের তলব কেন করলেন? তার আগে আপনি বলুন, এত দূরে কেন নিয়ে এলেন? আমি স্যার হসপিটালের সামনে ওয়েট করতে বলেছিলাম। অনুর জবাবে প্রত্যয় হেসে বলে, আপনি কি করে ভাবলেন যে শুধুমাত্র দেখা করেই আমি ক্ষান্ত হব? প্রত্যয়ের কথার জবাবে অনু একটু ব্যথাতুর হেসে বলল, আমার জীবনটা সামনে থেকে দেখতে যতটা সহজ আর সাবলীল মনে হয় ততটাও সহজ নয় প্রত্যয় সাহেব। হুটহাট ডেটে যাওয়া, ঘুরে বেড়ানো, দুশ্চিন্তা মুক্ত হয়ে একাকী সময় কাটানো কোনোটাই আমার দ্বারা সম্ভব নয়। আপনি হয়তো আরও একটা জিনিস জানেন না, আমি আন্ডার গ্র্যাজুয়েট। ইন্টারমিডিয়েটের পর আর পড়াশোনা করা হয়ে ওঠেনি আমার। এগুলো আমাকে কেন বলছেন? অনু রোবটের মতো জবাব দেয়, আমি নিজেও জানি না আপনাকে কেন এসব বললাম, শুধু মনে হলো বলা উচিত। প্রত্যয় সাগরের দিকে দৃষ্টিপাত করে বলল, তার মানে আপনি বুঝতে পারেন আমি আপনার জন্য কি ফিল করি, তাই তো? অনু জবাব দিল না, বরং আগের ন্যায় মাথাটা এলিয়ে দিল দু হাঁটুর ওপর, অহেতুক তাকিয়ে রইল অন্যদিকে। তখনই কানে এসে পৌঁছালো প্রত্যয়ের ডিপ ভয়েস, আমাকে সময় দিতে হবে না, আমার সাথে সারাদিন কথা বলতে হবে না, আমাকে প্রেমিক ভাবতে হবে না, প্রেমিকার মতো আবদারটাও মেটাতে হবে না, আমার খোঁজও নিতে হবে না, শুধু একটা শর্ত। প্রত্যয়ের কথায় বেশ কৌতূহল বোধ করল অনু, তাই এবার ঘাড় ঘুরিয়ে চাইল প্রত্যয়ের পানে। প্রত্যয় আগের মতোই সাগরের পানে চেয়ে বলল, এক জীবনে আমি ছাড়া দ্বিতীয় পুরুষের কথা কল্পনাতেও ভাবা যাবে না, ব্যাস এইটুকুই। প্রত্যয় অনুর হাঁটুতে এলিয়ে দেয়া মুখের পানে চাইল। সূর্যের নিগ্রানো শেষ আলোটুকু ধনুকের ন্যায় তীর্যক হয়ে আছড়ে পড়ছে অনুর চোখে মুখে। ঘন পল্লব বিশিষ্ট আঁখি দুটো টলটল করছে অশ্রুজলে। সোনালি আলোর ছটা আছড়ে পড়ে ছলছলে চোখ দুটো চিলিক দিচ্ছে বারবার। কয়েক সেকেন্ডের জন্য প্রত্যয়ের মনে হলো এগুলো চোখ নয়, বরং গহীন অভয়ারণ্যের মাঝে দুটো জংলা দিঘি। কাচের মতো স্বচ্ছ সেই দিঘির মায়াবী জল। এই দিঘির মায়াতে হারিয়ে যাওয়া যায় অনায়াসে অকপটে। প্রত্যয় নিজেকে হারিয়ে ফেলল অনুর দিঘির মতো টলটলে চোখে। অতঃপর অনুর প্রশ্নে আস্তে করে জবাব দিল, ব্যাস এইটুকুই? অনু এবার স্বার্থপরের মতো বলল, বিপরীতে আমি কি পাব? যা চাইবেন তাই। অনু আড়ালে চাপা নিঃশ্বাস ছেড়ে বুক ভরে সাগর পাড়ের স্নিগ্ধ বাতাস ভেতরে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিভ দিয়ে নিজের শুকনো অধর ভিজিয়ে বলল,
আমি আপনার শর্তে রাজি আছি প্রত্যয় সাহেব। বিনিময়ে আমারও যে কিছু চাই। কি চাই? আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবেন এখন এই মুহূর্তে। অনুর মুখশ্রী জুড়ে অসহায়ত্বের ছাপ সুস্পষ্ট। খুব অল্প বয়সে অনেক বেশি ভারী দায়িত্ব বহন করতে করতে ক্লান্ত মেয়েটা, অথচ এত কিছুর পরও দিন শেষে নিজের ছেলে মানুষই, নিজের আবদার কোনোটাই তুলে ধরার জায়গা ওর নেই। মা বোন থেকেও পৃথিবীর বুকে বড্ড একা এই অনু। ওর স্নেহের প্রয়োজন। দিন শেষে ক্লান্ত শরীরটাকে আগলে রাখার জন্য দুটো বাহুর প্রয়োজন। আর এই মুহূর্তে ও সেটাই চায়, অন্য কিছু নয়। না কোনো শারীরিক চাহিদা, না কোনো কমিটমেন্ট, না সারপ্রাইজ, না কোনো আয়োজন, কিচ্ছু না। ওর শুধু একটা বাহুডোর আর একটুখানি স্নেহের পরশ প্রয়োজন। আশ্চর্যজনক হলেও প্রত্যয় অকপটে তা দিতে সায় জানালো। তৎক্ষণাৎ উপর নিচ মাথা দুলিয়ে অনুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল সে। পরম আবেশে এক হাত বুলিয়ে দিল অনুর মাথায়, আর তারপর আরও খানিকটা গভীরভাবে ছুঁয়ে দিল ওর ছোট্ট কপালটাকে। কপালের মাঝ বরাবর একটা উষ্ণ আর গভীর চুমো এঁকে দিয়ে তবে ক্ষান্ত হলো প্রত্যয়। তখনও সাগরের ঢেউয়ের তালে তালে মিলিয়ে বাড়ছিল অনুর কান্নার গতিবেগ। ড্রেসিং টেবিলের সামনে মুখ কালো করে অসহায়ের মতো বসে আছে অরু। ওর ঠিক সামনে বসে আছে মনোযোগ দিয়ে দক্ষ হাতে সুন্দর ফর্সা গালে একে একে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, ব্রাশ আর হাইলাইটারের আস্তরণ লাগিয়ে যাচ্ছে এলিসা। ওরও মেকআপ বলতে ওই সানস্ক্রিন আর লিপস্টিক ছাড়া তেমন কিছু ব্যবহার করেনি কখনো। করতে যে খুব ভালো লাগে তেমনটাও নয়। ওর কাছে সাজুগুজুর চেয়ে স্কিন কেয়ার বেশি গুরুত্বপূর্ণ। তাই তো এত কেমিক্যাল মিশ্রিত মেকআপ লাগানো হয় না কোনো কালেই। তবে আজ যখন এলিসা নিজে থেকে এসে বলল সাজিয়ে দিবে, তখন আর না করতে পারেনি ওরও। চুপচাপ ভদ্রমের মতো গিয়ে বসেছে ড্রেসিং টেবিলের সামনে। মনে মনে ভাবছে কীর্তিক আদৌ জানতো যে ও এলিসার বার্থডে পার্টিতে যাবে। এ খানিকক্ষণ আগের কথা। ভার্সিটি থেকে ফিরে মাত্র ফ্রেশ হয়ে বেরিয়েছিল ওরও। বাড়িতে আপাতত কীর্তিক, অনু কেউ নেই। অনু আজকাল দেরি করে ফিরলে ওরও তেমন একটা ভাবে না, কারণ ওর দৃঢ় বিশ্বাস প্রত্যয় ভাইয়া অনুকে ঠিক দেখে রাখবে, কোনো অযাচিত বিপদে পড়তেই দেবে না। আর কীর্তিকের চিন্তা করে লাভ নেই। সে তো কখন ফেরে আবার কখন বেরিয়ে যায় তার কোনো হদিশই জানে না ওরও। কেউ নেই দেখে ওরও একাই কিছু একটা সহজে বানিয়ে খাবে বলে কিচেনে পা বাড়াচ্ছিল কেবলই। ঠিক তখনই আগমন ঘটে এলিসার। ভেতরে এসে এলিসা জানায় আজ তার জন্মদিন। ওরও সম্মোহনী হাসি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালে এলিসা বলে ও ওরুকেই নিতে এসেছে। অর্ণব নাকি এলিসার জন্য ছোটোখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করেছে। অর্ণব পার্টি অ্যারেঞ্জ করেছে কথাটা মাথায় আসতেই খানিকক্ষণ আগের ভাবনা থেকে বেরিয়ে এসে চট করে এলিসাকে প্রশ্ন করে বসে ওরু, অর্ণব ভাইয়া তোমাকে পছন্দ করে তাই না আপু? ওরুকে খুব যত্ন করে আইশ্যাডো লাগিয়ে দিতে দিতে এলিসা বলে, পছন্দ টছন্দ কিছুই না, পাগলটা হুদ্দাই আমার পেছনে পড়ে আছে। পছন্দ করে দেখেই পেছনে পড়ে আছে আপু। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়েকে কে না পছন্দ করে? তুমি আমার থেকে কোনো অংশে কম নও ওরু, বরং অনেকটা বেশি। তুমি ন্যাচার বিউটি, আর আমি তো সবসময় মেকআপে ঢেকে থাকি। তাছাড়া তোমার চুল দেখেই তোমার স্বামী তোমার প্রেমে পড়ে যাবে। আম ড্যাম শিওর। ওরু লাজুক হেসে বলে, আফসোস কেউ পড়ল না। পড়বে, আর একটু বড় হও, ঠিক পড়বে। তখন কীর্তিকের নিজের বোনকেও পাহারা দেওয়ার জন্য পেছনে 1000টা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে। উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু,
তাই আমিও চাই না যেচে পড়ে কারো ভুল হতে। নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে। ওর কথা বাদ দাও, জেকে সবসময় এমন করে, বেশি ভাব দেখায়। আসো তোমার চুলগুলো ঠিক করে দেই। ওরু বুঝলো কীর্তিকের কোনো খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয়। তাই আড়ালে ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলো ও। নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে অরু বলে, অর্ণব ভাইয়া তো ভালো মানুষ, তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু? অরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে, আমারও এই একটাই আফসোস জানো তো, অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকে কেন পাগলের মতো ভালোবাসে। দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল? অরু চকিতে পেছনে ঘুরে শুধালো, মানে? তুমি পকার পেয়ার মানে বোঝো? অরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়ল। জুয়া চেনো নিশ্চয়ই, কাঠ দিয়ে যে খেলে। একটা শুকনো ঢোক গিলে অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ টট টিভিতে দেখেছি, আমি ওইটাই খেলতাম অরু। ইভেন যেমন তেমন নয়, আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি। পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই, ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্থ চাতকের মতোই অপেক্ষা করে থাকে, আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায়। অরু পেছনে ঘুরে এলিসার হাত ধরে বলল, আপু এটা তো খারাপ কাজ, তাহলে বেরিয়ে কেন আসছো না? এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয়, আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকাময় খেলার জগৎ আমার পিছু ছাড়ছে না অরু। স্ফটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হলরুমটা। কিছু কিছু নজরকাড়া লাইট সফট মিউজিকের তালে তালে জ্বলছে আর নিভছে। আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিংয়ের সাথে। এক কথায় চোখ ধাঁধানোর ব্যাপার স্যাপার। হলরুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। তবে এত এত চিকচিক আলোয় কারোর মুখ দেখে চেনার জো নেই। না, এই মুহূর্তে অরুর কারো মুখ দেখার মতো অবস্থা আছে। এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত চোয়াল আর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কীর্তিক। দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বড়সড় সিন ক্রিয়েট করতো সে। অরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত। চুপ করে থাকিস না অরু, কথা বল। আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই? কীর্তিকের আকস্মিক ধমকে অরু মাথা তুলল। একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কীর্তিক। ঘাড় অবধি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করে সেট করা। মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা। তবে কীর্তিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে, ওর সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে। সুন্দর বড় বড় ছোট্ট দুটি যেন জ্বলন্ত অঙ্গকার। ওরও ভেবে পায় না ও করেছেটা কি। এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো, তাহলে এত রাগের কি আছে? আর সব ব্যাপারেই কেন কীর্তিকে জানতে হবে? কি হয় কীর্তিকর? এরকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ না ওরা। তাহলে মনে মনে কীর্তিকের ওপর খুব বিরক্ত হলো ওরও। অজানা কারণে জিভটা নিম পাতার মতোই তেতো ঠেকলো ওর। তাই ইচ্ছে করেই মৌনতা পালন করলো কীর্তিকের হাজারটা প্রশ্নের জবাবে। অরু, আমাকে রাগাস না। তুই এখানে কি করছিস? এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই? কি হলো, জবাব দে। অরু চুপ রইল এবারও, কিন্তু কীর্তিক আর নিজের রাগ সংবরণ করে রাখতে পারল না। পকেট থেকে হাত বের করে চেপে ধরল অরুর নরম চিকন হাতটা। তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ল এলিসা, কি করছিস জেকে? কীর্তিক অরু সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে
দাঁতে দাঁত চেপে বলল, ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিসনি এলিসা। তুই ভালো করে জানিস আজকে পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে, আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি। হোয়াই? এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কীর্তিকের থেকে ছাড়িয়ে বলল, যদি কিছু হয় সেটা আমার সাথে হবে, অরুর সাথে নয়। তাছাড়া কিছু যে হবে তাও তো শিওর না। তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারিস না? আর সবচেয়ে বড় কথা, অরু ছোট্ট নয়। তুই সবসময় ওকে এমনভাবে ডোমিনেট করিস কেন বলতো? কীর্তিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল, কারণ ও আমার। বলা হয়েছে, এবার আমরা আসছি এবার আমরা আসছি। এলিসা কিংবা অরু কেউই কীর্তিকের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে গেল। দুহাত মুঠিবদ্ধ করে রেখে পেছন থেকে বিড়বিড়িয়ে কীর্তিক বলল, সাবধানে এলিসা, শি ইজ মাই হার্টবিট। পার্টিতে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং সবাই জমিয়ে আনন্দ করেছে, কেক কেটেছে, খাওয়া দাওয়া হই হুল্লার করে অনেকটা সময় অতিবাহিত করেছে। পুরোটা সময়ই অরুকে সাথে সাথে রেখেছে এলিসা, সেই সাথে চোখে চোখে রেখেছে অন্য আরেকজনকে। আজ প্রথমবার কীর্তিক বোধ করল ও খুব দুর্বল হৃদয়ের, অন্তত অরুর ক্ষেত্রে তো তাই। পুরো পার্টিতে ঘুরে ফিরে ওর দু চোখ অরুতেই নিবদ্ধ ছিল। কয়েক সেকেন্ডের জন্য যদি অরু চোখের আড়াল হয়েছে তো কীর্তিকের মনে হচ্ছিল এই বুঝি দুশ্চিন্তায় ব্যাকুল হৃদয়টা এক্ষুনি ব্লাস্ট করবে। কিন্তু এখন এই মুহূর্তে কীর্তিক নিশ্চিন্তে ডিভানে গা এলিয়ে দিয়ে ড্রিঙ্ক করছে, কারণ অরু ওর চোখের সামনেই বসে আছে। যদিও ওদের মাঝে দূরত্ব বেশ অনেকটা, তবুও চোখের সামনে তো আছে। কীর্তিক যখন নির্বিঘ্ন বসে বসে এসব ভাবছিল, তখন বল ডান্সের ঘোষণা করা হয়। পশ্চিমা সংস্কৃতিতে বল ডান্স খুবই জনপ্রিয়। আজকাল বাংলাদেশেও বিভিন্ন পার্টি কিংবা অনুষ্ঠানে কপোত-কপোতীদের বল নাচের আয়োজন করা হয়। কিন্তু অরু কিভাবে নাচবে? একে তো পার্টনার নেই, তার ওপর বোকার মতো জর্জেট শাড়ি পরে এসেছে। তাই বসে বসেই সবার পারফরমেন্স দেখতে লাগলো ও। ঠিক তখনই কীর্তিকের দৃষ্টি আড়াল করে অরুর সামনে এসে দাঁড়ালো সায়র। রাজকুমারদের মতো করে মাথাটা হালকা নুইয়ে ডান হাত বাড়িয়ে দিয়ে অরুকে শুধালো, লেটস হ্যাভ আ ডান্স। অরু না করতে চাইছিল, কিন্তু না করাটা মূর্খতার লক্ষণ। সবার সামনে না করে দিলে সবাই ওকে আনস্মার্ট ভাববে, তাছাড়া সায়রও অনেকটা লজ্জিত হবে। সেই ভেবে ও নিজেও হাত বাড়ালো বল নাচের উদ্দেশ্যে। তবে সায়রের হাতের মাঝে আর হাত রাখা হলো না ওর। তার আগেই মসৃণ হাতটা ঈগলের মতো ছোঁ মেরে নিজের হাতে নিয়ে নিল কীর্তিক। সায়রকে ইচ্ছে করেই ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল অরুর সামনে। হুট করে, একদম হুট করে, চোখের পলকে ঘটনাটি ঘটায়। কিছুই ঠাহর করতে পারল না অরু, শুধু দেখতে পেল ওর হাতটা সায়র নয় কীর্তিক ধরে আছে। অরু সচকিত হয়ে কিছু বলতে চাইল, তবে তার ফুসরত দিল না কীর্তিক। টেনে নিয়ে গেল বরনাচের স্টেজে। অরুর এক হাত নিজের কাঁধে রেখে নিজের শক্ত হাতটা ছোঁয়ালো অরুর লতানো কোমরে, অন্য হাত ঢুকিয়ে দিল অরুর 5 আঙুলের ভাঁজে। বরনাচের মঞ্চটা ছিল পুরোপুরি অন্ধকার। ফেরি লাইটের ম্যাজিক্যাল আলো ছায়ায় কোনো কিছুই খুব ভালো করে দেখা যাচ্ছে না। অরুও দেখতে পেল না। কীর্তিকের আগুন ঝরা চোখ জোড়া ওর শরীরের স্পর্শ পেয়ে মুহূর্তেই কতটা কামুকতায় ডুবে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডে তখন সবার প্রিয় বাংলা গানের দুটো লাইন বাজছিল। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন,
করছে তোমায় দেখে অল্প বেমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। ওরা দুজন তখন সফট মিউজিকের তালে তালে পা মেলাচ্ছে নির্দ্বিধায়। কি জানি হুট করে কোথায় হারিয়ে গেল দুজন। এত জড়তা, এত দূরত্ব, এত প্রতিকূলতা সব কেমন হাওয়ায় মিলিয়ে গেল। পাছে শুধু পড়ে রইল দুটো অশান্ত মন। কীর্তিক নাচের তালে তালে অরুকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুই সত্যি অসাধ্য সাধন করতে পারিস অরু। আমাকে দিয়ে কেমন ডান্স করিয়ে ছাড়লি। অরু নাচের মুদ্রা অনুসরণ করতে 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 কীর্তিকের পেশিবহুল ঢেউ খেলানো বুকে দুহাত রেখে বলল, কেন এলেন? আপনার সাথে নাচতে আমার ভয় করছে বড্ড। কীর্তিক এবার অরুকে নিজ বাহুতে ছেড়ে দিয়ে আবারও কাছে টেনে নিয়ে এলো, খুব কাছে। হুট করে টান দেয়াতে অরুর রেশমের মতো লম্বা খোলা চুলগুলো আছড়ে পড়ল কীর্তিকের চোখে মুখে। অরুর মাতাল করা চুলের সুবাস ছড়িয়ে পড়ল কীর্তিকের শরীরের রন্দে রন্দে। খানিকক্ষণের নীরবতা ভেঙে কীর্তিক অরুকে আঙুলের মাথায় ঘোরাতে ঘোরাতে বলে, আজকের পার্টিতে না এলে হতো না? তুই কি ঠিক করেই নিয়েছিস আমাকে এই জীবনে টেনশন ফ্রি থাকতে দিবি না? অরু দুহাত কীর্তিকের গলা জড়িয়ে নাচের তালে তালে বলল, আমি আপনাকে একদম বুঝতে পারি না। আপনি কি আসলেই জানেন কীর্তিক? কীর্তিক এবার অরুকে টেনে একটুখানি আলোতে নিয়ে এসে অরুর চোখে চোখ রেখে বলল, কি করে পারবি? বুঝতে চেয়েছিস কখনো আমায়? কি করে বুঝবো? আপনি যে রহস্যময় মানব। অরুর কথার বিপরীতে কোনো জবাব দিল না কীর্তিক। তার বদলে নিজের হাতে অরুর গাঢ় নীল জর্জেট শাড়িতে লাগানো ব্যাজটা খুলে দিল এক টানে। সঙ্গে সঙ্গে পাতলা আঁচলটা কোমর ছড়িয়ে নিচে পড়ে গেল। কীর্তিক ওর আঁচল গলিয়ে উন্মুক্ত কোমরে আলতো হাত ছুঁয়ে বলল, আমার জিনিস অন্য কাউকে দেখানোর কোনো অধিকার তোর নেই। অরু সেই কখন থেকেই কীর্তিকের নেশালো চোখে তাকিয়ে আছে। হয়তো ওর চোখের ভাষা পড়তে চাইছে। কিন্তু জায়েন কীর্তিক চৌধুরীর চোখের ভাষা পড়া কি এতটাই সহজ? অরু পড়তে পারল না। উল্টে হুট করেই মনে পড়ে গেল সেই দিন বৃষ্টি ভেজা দুপুরবেলার কথা। সেই একই চোখ, একই হাঁচকি কণ্ঠস্বর, একই ভেজা অনুভূতি। অরুর হৃদয় মাঝারে আবারও তোলপাড় শুরু হয়েছে ক্ষোভ। পেটের ইতিউরি উঠছে অবাধ্য প্রজাপতির দল। কীর্তিক ওর সাথে কি করছে, কি বলছে কিছুই মস্তিষ্ক অবধি পৌঁছায়নি অরুর। ও তো কীর্তিকের চোখেই ডুবেছিল। ডুবে থাকতে থাকতেই উপলব্ধি করলো কীর্তিকের চোখ দুটো বড্ড নেশা ধরালো আর কাতরতা জড়ানো। কোনো এক অজানা চৌম্বকিক শক্তি দ্বারা কীর্তিকের চোখ দুটো ওকে খুব করে টানে, হৃদয়টা বেসামাল করে তোলে বারবার। কিন্তু কি এমন আছে ওই ভাসমান গোল গোল চোখে, ভেবে পায় না অরু। অরু! কীর্তিকের হঠাৎ ডাকে কম্পিত হয়ে উঠল অরুর শরীর। নিজের হুঁশ খেয়াল ফিরে পেয়ে কোথায় যাবে, কি করবে কিছু বুঝে উঠতে পারল না খানিকক্ষণ। এখনও কীর্তিকের বাহুতেই ছিটিয়ে আছে অচল শরীরটা। চোখ মুখ লজ্জায় রক্তবর্ণ ধারণ করেছে। কপালে বসানো স্টোনের বিন্দির আশেপাশে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কার চোখের দিকে এতক্ষণ তাকিয়েছিল কীর্তিকের? যে কিনা সম্পর্কে ওর মায়ের সৎ ছেলে। ছিছি! কীর্তিক নিজেও এই মুহূর্তে কৌতূহলী আর প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে ওর পানে। অরু এক ঝলক কীর্তিকের ফর্সা ড্যাশিং চেহারার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বিড়বিড়িয়ে বলল, দয়া করে এভাবে তাকাবেন না, আমার কেমন যেন লাগে।
আপনি যতই সুদর্শন হন না কেন এটা কখনোই সম্ভব নয়। নিজের মনে কিছু একটা বলে। কীর্তিকের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওই স্থান ত্যাগ করে চলে গেল অরু। পেছনে কীর্তিকের জন্য শুধু খুলে পড়ে রইল অরুর এক পায়ের চিকন রূপলি নূপুর। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।